এক সাধারণ বিকেল 12 বছরের একটি ছোট্ট মেয়ে চোখের সামনে থেকে অদৃশ্য হয়ে গেল। কোনো চিহ্ন নেই, কোনো শব্দ নেই, মায়ের চোখে শুধু ভয় আর এক বুক আতঙ্ক। আর তারপর দীর্ঘ 72 ঘন্টা, এই 72 ঘন্টা পর উদ্ধার হয় এক নিথর বিকৃত দেহ। শরীরে ছিল অমানবিক নির্যাতনের চিহ্ন, যা বর্ণনা করার ভাষা নেই, অথচ পুলিশ কিছুই করতে পারছে না। আর ভয়াবহ ব্যাপার হলো, সেই খুনি ধরা পড়েনি 48 বছর ধরে। ঠিক শুনছেন, একটানা 48 বছর। তো 48 বছর পর কোন ম্যাজিকে খুনিকে শনাক্ত করা হলো, জানাবো আজকের ভিডিওতে। হ্যালো রোমাঞ্চপ্রিয় বন্ধুরা, আমি সাইমন সাগর আছি আপনাদের সাথে। ক্রাইম উইন্ডোর আজকের পর্বে জানব এমন এক নির্মম হত্যাকাণ্ডের গল্প, যার নৃশংসতা আর নাটকীয়তা আজও কানাডার ইতিহাসের সবচেয়ে ভয়াবহ অধ্যায়। এটি শুধু একটি খুনের গল্প নয়, এটি সময়ের সাথে হারিয়ে যাওয়া এক বিচার আর নতুন প্রযুক্তির মাধ্যমে তার নাটকীয় উন্মোচনের গল্প। চলুন ডুবে যাই গল্পের সেই ব্ল্যাক হোলে, যেখানে আলো পৌঁছাতে কেটে গেল দীর্ঘ 4 যুগ। সময়টা 1975 সালের 29 মার্চ। কানাডার মন্ট্রিয়ালের সেন্ট হিউবার্ট এলাকা। বাইরে সব স্বাভাবিক, ব্যস্ত জীবনের ছায়া। তাদেরই আদরের মেয়ে 12 বছরের শারন প্রায়ার, প্রাণবন্ত, হাসি খুশি, স্বপ্নবাজ কিশোরী। তার চোখে তখনও কত স্বপ্ন, কত রঙিন দিন। বিকেল 5টা, স্কুলের পর বন্ধুদের সাথে সিনেমা দেখার কথা। মায়ের কাছে বিদায় নেয়, ছোট্ট একটা হাসি, ছোট্ট একটা প্রতিশ্রুতি, আসছি মা, বেশি দেরি করব না। কে জানত এটাই হবে তার শেষ কথা, শেষ হাসি। বিকেল পেরিয়ে সন্ধ্যা, সন্ধ্যা পেরিয়ে রাত। মেয়ের বাড়ি ফেরার খবর নেই। ঘড়ির কাঁটা প্রতিটি টিক টিক শব্দে যেন আরও দ্রুত ঘুরতে থাকে। ইভন, শারনের মা, বারবার জানালার দিকে তাকাচ্ছেন, বন্ধুদের বাড়ি ফোন করছেন, কিন্তু উত্তর আসছে না। শারন কোথায়, কেন ফিরছে না, এই প্রশ্নগুলোই যেন বাতাসে ভাসতে শুরু করে। এক অজানা আশঙ্কায় ভারী হয়ে ওঠে প্রতিটি নিঃশ্বাস। প্রথম ঘন্টাগুলো কেবল সামান্য উদ্বেগের ছিল, তারপর এলো ভয়। আর যখন রাত গভীর হলো, প্রতিটি মিনিট যেন এক শতাব্দীর মতো মনে হলো। বাবা ডেনিস প্রায়ার, যিনি দিনের বেলায় শান্ত এবং দায়িত্বশীল ছিলেন, তিনিও এখন দিশেহারা। তারা কি বুঝতে পারছিলেন তাদের সামনে কি অপেক্ষা করছে? যখন ঘড়ির কাঁটা মাঝরাত পেরিয়ে গেল, তখন তারা বুঝলেন এটা কেবল দেরি করা নয়, এটা গভীর বিপদ। একমাত্র উপায় হিসেবে পুলিশকে খবর দেওয়া হলো। আতঙ্ক আর দুশ্চিন্তায় কেটে যায় এক এক করে 72 ঘন্টা। এই 72 ঘন্টা মন্ট্রিয়াল শহরের প্রতিটি বাড়িতে এক নিস্তব্ধতা তৈরি করে দিল। প্রতিটি সংবাদপত্রে শারনের ছবি, প্রতিটি টিভি চ্যানেলে তার খবর, শহর জুড়ে আতঙ্ক। আপনি কি ভাবতে পারেন এই 72 ঘন্টা শারনের পরিবারের জন্য কেমন ছিল? প্রতিটি দরজার শব্দ, প্রতিটি ফোন কল তাদের বুকের ভেতর এক নতুন আশার আলো জ্বালাচ্ছিল, যা পরক্ষণেই নিভে যাচ্ছিল। শারনের মা ইভন সারাক্ষণ কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে পড়ছিলেন। বাবা ডেনিস শহরের প্রতিটি কোণায় ছুটে বেড়াচ্ছিলেন, যেন এক অদৃশ্য ছায়ার পিছু ধাওয়া করছেন। পুলিশের প্রাথমিক তদন্ত শুরু হলো। শহরের প্রতিটি পার্ক, খেলার মাঠ, পরিচিত গলি, বন্ধুর বাড়ি, কোনো কিছুই বাদ পড়ল না। মাইক দিয়ে ঘোষণা, ছবি ছাটানো, সব চেষ্টা করা হলো। 50 জনের বেশি সন্দেহভাজনকে জেরা করা হলো, কিন্তু ফলাফল শূন্য। প্রতিটি অনুসন্ধানে ব্যর্থতা, প্রতিটি নতুন দিন যেন এক নতুন যন্ত্রণার শুরু। কোথায় শারন? কেন তার কোনো হদিস মিলছে না? সত্যিই কি শারন চিরতরে হারিয়ে গেল? তারপর সেই ভয়ঙ্কর সকাল, 72 ঘন্টার বিভীষিকার পর।
মন্ট্রিয়েলের সেন্ট ক্যাথরিন শহরতলির এক নির্জন জঙ্গল, এক গাছপালা ঘেরা জায়গা, ধূসর আবহাওয়া, শুকনো পাতার স্তূপ। এক পথচারী মিস্টার থমসন কিছু একটা দেখতে পান। প্রথমে অস্পষ্ট, তারপর স্পষ্ট। তার চোখে কি দেখেছিলেন? কোন দৃশ্য তাকে এমন স্তম্ভিত করে দিয়েছিল? একটি বিকৃত মৃতদেহ, মাটির শুকনো পাতার স্তূপে অর্ধ ঢাকা। তিনি ভয়ে কাঁপতে কাঁপতে এগিয়ে যান। কাছে গিয়ে তার মুখ দিয়ে আর্তনাদ বেরিয়ে আসে, ও মাই গড, এটা তো একটা বাচ্চা মেয়ে। সেই আর্তনাদ সম্ভবত মিস্টার থমসনের জীবনের সবচেয়ে ভয়াবহ অভিজ্ঞতা হয়ে থাকবে। তিনি দ্রুত পুলিশে খবর দেন। পুলিশ এবং ফরেনসিক টিম দ্রুত ঘটনাস্থলে আসে। সেখানে যা তারা দেখতে পান তা তাদের দীর্ঘ কর্মজীবনের অন্যতম নৃশংস ঘটনা হিসেবে চিহ্নিত হয়। মেয়েটির মুখ থেতলানো, যেন চিনতে পারা যাচ্ছিল না। শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন, যা নির্দেশ করছিল দীর্ঘক্ষণ ধরে চলা এক পাশবিক নির্যাতনের। কাপড় ছিল ছেঁড়া, ছিন্ন ভিন্ন। ফরেনসিক ডাক্তাররা জানালেন শরীরে ছিল ভাঙা হাড়, নখের আঁচড় এবং রক্ত জমাট দাগ। শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। মৃত্যুর আগে অনেক প্রতিরোধ করার চেষ্টা করেছিল, কিন্তু পারেনি। ডিটেকটিভ মাইকেল রবার্টস, যিনি বহু অপরাধ দেখেছেন, তিনি বলেছিলেন এটা কোনো সাধারণ খুন না। কেউ ওকে খুব পরিকল্পিতভাবে প্রচণ্ড ঘৃণা আর উন্মাদনা নিয়ে মেরেছে। শহর জুড়ে শুরু হয় আতঙ্ক। প্রতিটি ঘরে একই প্রশ্ন, কে এই ভয়ঙ্কর পশু? কেনই বা শারনকে টার্গেট করা হলো? এই প্রশ্নগুলো যেন শহরের বাতাসে ভাসছিল, কিন্তু কোনো উত্তর ছিল না। পুলিশ প্রশাসন প্রচণ্ড চাপের মুখে পড়ে। পুলিশের চিন্তা এবার অন্যদিকে। এটা কি পরিবারের বা আত্মীয় কারো দ্বারা হয়েছিল? কোনো পূর্ব শত্রুতার জেরে? তদন্ত শুরু হয়, কিন্তু প্রতি ধাপেই যেন দেয়াল। পুলিশের হাতে কোনো কঠিন প্রমাণ আসছিল না। প্রতিটি জিজ্ঞাসাবাদের পর মনে হচ্ছিল তারা যেন শূন্য হাতেই ফিরছেন, যেন হত্যাকারী নিখুঁতভাবে তার কাজ সম্পন্ন করেছিল। পুলিশ শত চেষ্টা করেও কোনো সুনির্দিষ্ট সূত্র খুঁজে পাচ্ছিল না। এই ব্যর্থতা কেবল তদন্তকারীদের নয়, সমগ্র পুলিশ বিভাগের কাছেই এক বড় প্রশ্নের জন্ম দেয়। শারনের মা ইভন তার মেয়ের জন্য বিচার চেয়ে দিনের পর দিন কেঁদেছেন। তার চোখ ছিল শুকনো, হৃদয় ছিল শূন্য। প্রতিটি সংবাদ সম্মেলন, প্রতিটি সাক্ষাৎকার, তার মুখে একই আবেদন, আমার মেয়ের বিচার চাই, প্লিজ ওকে খুঁজুন। এই আবেদন কি কখনো শোনা হবে? তার কান্না কি পৌঁছাবে বিচারকের কানে? জনগণের সহানুভূতি ধীরে ধীরে ফিকে হয়ে আসছিল, কারণ কোনো অগ্রগতি হচ্ছিল না। প্রাইয়ার পরিবার যেন সমাজের এক কোণায় তাদের যন্ত্রণার নীরব সাক্ষী হয়ে রয়ে গেল। কিন্তু মাস যায়, বছর পেরোয়, তদন্তকারীরা বদলি হয়, নতুন নতুন কেস আসে। পুরনো ফাইলগুলো আলমারির তাকে জমে। ফাইল পুরনো হতে হতে পড়ে থাকে আর্কাইভে, যেন এক নীরব ইতিহাসের সাক্ষী। শারনের পরিবার দিন দিন ভেঙে পড়ে, তাদের আশা ধীরে ধীরে মরে যেতে থাকে। শারনের নাম একসময় শহরের সম্মিলিত স্মৃতি থেকে মুছে যেতে শুরু করে। নতুন প্রজন্ম এই কেস সম্পর্কে জানত না, পুরনোরা ভুলে গিয়েছিল। তবে কি খুন পার পেয়ে যাবে? সত্যিই কি কখনো জানা যাবে না কার হাতে প্রাণ গেল 12 বছরের নিষ্পাপ শিশুটির? এই প্রশ্নটি যেন এক দীর্ঘ কালো মেঘের মতো মন্ট্রিয়লের আকাশে ঝুলেছিল। এই কেসটি কোল্ড কেস হিসেবে পরিচিত হয়, যেখানে সমাধানের কোনো আশা দেখা যাচ্ছিল না। 1 যুগ, 2 যুগ, 4 যুগ। কি মনে হয়েছিল সেই পরিবারের যে তাদের মেয়ের খুনি হয়তো চিরকালই ধরা ছোঁয়ার বাইরে থাকবে? সময় যেন দ্রুত গতিতে ছুটে চলেছে। শারনের মা ইভন তার মেয়ের জন্য বিচার চেয়ে দিনের পর দিন সংগ্রাম করেছেন। তিনি বেঁচে থাকতে এই কেসের কোনো সুরাহা হয়নি। দুঃখজনকভাবে সুবিচার দেখে যেতে পারেননি।
তিনি 2019 সালের আগেই মারা যান। পরিবার একরকম দমে যায়। তাদের আশা প্রায় শেষ হয়ে এসেছিল। তবে কি এই গল্পটি এভাবেই শেষ হবে, একটি অমীমাংসিত রহস্য হয়ে? না, ইতিহাসের পাতায় কিছু গল্প এভাবেই শেষ হয় না। কিছু সত্য সময়ের গভীরে লুকিয়ে থাকে, সঠিক সুযোগের অপেক্ষায়। সময়টা যখন 2019, পৃথিবী যখন প্রযুক্তির দিক থেকে অনেক এগিয়ে, আর এই প্রযুক্তি এক নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিল। একটি পুরনো ধুলোমাখা আর্কাইভ কক্ষ। কিছু অবসরপ্রাপ্ত গোয়েন্দা, যাদের কাছে এই কেসটা ছিল সবচেয়ে দাগ কাটা, তারা আবারও ফাইল খুলে। এবার আশার আলো জায়গায় নতুন ডিএনএ টেকনোলজি। এই প্রযুক্তির নাম ফরেন্সিক জেনেটিক জেনিয়ালজি। এর সাহায্যে অপরাধস্থলে পাওয়া খুব সামান্য ডিএনএ নমুনা থেকেও অপরাধীর দূর সম্পর্কের আত্মীয়দের খুঁজে বের করা সম্ভব। খুনের সময় উদ্ধার করা এক চেরা কাপড়ের টুকরো ও শুকনো রক্তের নমুনা, এই দুটো দিয়েই আবার পরীক্ষা শুরু হয়। এই ডিএনএ নমুনাগুলো 48 বছর ধরে যত্ন সহকারে সংরক্ষণ করা হয়েছিল, হয়তো কোনো এক অলৌকিক আশায়। বিজ্ঞান তখন অনেক এগিয়ে গেছে এবং যে প্রমাণগুলো আগে শনাক্ত করা যেত না, সেগুলো এখন নতুন প্রযুক্তির মাধ্যমে বিশ্লেষণ করা সম্ভব। আধুনিক বিজ্ঞান কি পারবে অতীতের অন্ধকার ভেদ করে সত্যকে তুলে আনতে, নাকি এইবারও হতাশায় অপেক্ষা করছে? বহু পরীক্ষার পর অপেক্ষার প্রহর শেষ হলো। ডিএনএ রিপোর্ট আসে। ল্যাবের সেই ফাইলটি হাতে নিয়ে যখন ডিটেকটিভ মাইকেল আর অ্যান্ড্রু দেখলেন, তাদের চোখ ছানা বড়া হয়ে গেল। সেই রিপোর্টে যা লেখা ছিল তা কেবল তাদের নয়, পুরো শহরকে হতবাক করে দেয়। এক নাম যা কেউ কল্পনাও করেনি, যা 48 বছরের অন্ধকারকে আলোতে নিয়ে আসে। পরের চ্যাপ্টারে জানব সেই খুনির পরিচয়। নাম ফ্রাঙ্কলিন রোমান নোজ। সেই সময়ের শহরের এক দাগী অপরাধী। সে ছিল একজন পরিচিত গুন্ডা, যার বিরুদ্ধে নানা অভিযোগ ছিল, কিন্তু শারনের খুনের সঙ্গে তার নাম কখনোই সেভাবে জড়িত হয়নি। সে সময়ে পুলিশ তাকে সন্দেহ করেছিল, কিন্তু কোনো কঠিন প্রমাণ মেলেনি। কিন্তু ফ্রাঙ্কলিন রোমান নোজের নাম কেন অসংলগ্ন ছিল? কি এমন হয়েছিল যে তার পরিচয় উন্মোচিত হতে 48 বছর লেগে গেল? ডিটেকটিভ অ্যান্ড্রু যখন কম্পিউটার স্ক্রিনে তার ছবি দেখলেন, তার চোখ কপালে উঠে আসে। এই লোক তো 1981 সালেই এক গাড়ি দুর্ঘটনায় মারা গেছে। হ্যাঁ, ঠিক শুনেছেন, শারনের খুনি এই নরপিশাচ বিচার পাওয়ার আগেই মৃত্যুবরণ করেছে। 1981 সালে একটি গাড়ি দুর্ঘটনায় তার জীবনাবসান ঘটে। 48 বছর পর প্রমাণ হলো এই নরপিশাচই ছিল শারনের খুনি। যে বিচার 4 দশক ধরে অধরা ছিল, তা অবশেষে এলো, যদিও অপরাধী জীবিত নেই। ফ্রাঙ্কলিন রোমান নোজের ডিএনএ শারনের কাপড়ে পাওয়া নমুনার সাথে 100% মিলে যায়। এই খবরটি যেমন স্বস্তির ছিল, তেমনি বেদনারও ছিল, কারণ শারনের মা এই বিচার দেখে যেতে পারেননি। এই সত্য কি তার আত্মায় শান্তি এনে দিবে, নাকি অপূর্ণতাই রয়ে গেল? প্রযুক্তির এই অগ্রযাত্রা কি আমাদের নতুন করে ভাবতে শেখাচ্ছে যে কোনো অপরাধী হয়তো চিরকাল চাপা পড়ে থাকবে না? এমন আরও অজানা ভয়াবহ কেস সম্পর্কে জানতে সাবস্ক্রাইব করুন ক্রাইম উইন্ডোতে। লাইক দিন আর কমেন্টে জানিয়ে দিন পরের পর্বে কোন রহস্য শুনতে চান। মানব মনের অন্ধকারে আমরা আবারও ফিরব, ভয়, রহস্য আর মৃত্যুর নতুন গল্প নিয়ে।